আলাইকুম। আমরা আজ কথা বলবো আরএসসি অডিট। আরএসসি অডিট, আরএসসি ছিল আগে একট, একট থেকে বর্তমানে আসছে আরএসসি। তো আরএসসির কথা শুনলে তো আমাদের সবাই কি বলবো, গায়ে জ্বর চলে আসে। তো আরএসসি করতে গেলে তার আগে আমি একটু আমার পরিচয় দেই। আমি কে? আমি মোহাম্মদ নজরুল ইসলাম, বিএসসি ইঞ্জিনিয়ার, ত্রিপলি ফ্রম রুয়েট। আমি এখন চাকরি করি কোঅর্ডিনেট কম্পোজিট ইউনিটের মেইনটেনেন্স অ্যান্ড ইউটিলিটি জিএম হিসেবে। তো আমরা অডিট নিয়ে কথা বলতেছি। অডিটে আমরা দুই ভাগে ভাগ করেন অডিটকে। একটা হলো ফাইল ওয়ার্ক আর একটা হলো ফিল্ড ওয়ার্ক। তো ফাইল ওয়ার্ক কোনগুলো? ফাইল ওয়ার্ক হচ্ছে অডিটর আসার পরে আমরা তাদেরকে একটা কনফারেন্স রুমে বসাবো, বসানোর পর তাদেরকে আমরা আহ্বান করব, তাদেরকে সালাম দেবো, তাদের সাথে আমরা ভদ্রভাবে কথা বলবো, তারপরে তাদের সাথে আমরা পরিচয় হব, তাদের নাম কি, কার বাড়ি কোথায়, কোথা থেকে পাস করছে, আমাদের পরিচয় দেবো। পরিচয় দেওয়ার পর তাদেরকে আমরা ইনভাইট করবো কিছু ব্রেকফাস্ট করা বা ফল খাওয়ার জন্য, চা খাওয়ার জন্য, কফি খাওয়ার জন্য। এটা হয়ে যাওয়ার পর তারপর আমরা ফাইল ওয়ার্ক করবো। ফাইল ওয়ার্কটা কোনটা সেটা আমাদেরকে প্রথমে বুঝতে হবে ভালো করে। আমরা যদি তার ফাইলের মধ্যে যদি ভালোভাবে বুঝাইতে পারি, ফাইলকে ভালোভাবে দেখাইতে পারি, ফাইল টেনে ভালোভাবে কথা বলতে পারি, ডকুমেন্টে যদি ভালোভাবে দেখাইতে পারি, কোথাও নিখুঁত না হয়, তাহলে আমার অডিট ভালো হবে। আর যদি ফাইলের মধ্যে আমাদের বিভিন্ন মিল না থাকে, ডেট ঠিক মতো না থাকে, টেস্ট রিপোর্ট ঠিক মতো না থাকে, সিগনেচার ঠিক মতো না থাকে, আমাদের থার্ড পার্টিতে করেছি, তাদের যদি কোনো রকম সিগনেচারে ঝামেলা থাকে, তাদের ডকুমেন্টে ঝামেলা থাকে, ড্রয়িংয়ে ঝামেলা থাকে, তাহলে অডিট ওখানে তাদের মাথা গরম হয়ে যায়। তাদের মাথা গরম হয়ে গেলে তারা কি করে? তারা তখন ফিল্ডে গিয়ে ঝামেলা করে। এই জন্য আমি সবাইকে বলবো, বি কেয়ারফুল। আপনারা অবশ্যই কেয়ারফুল হবেন যে আমাদের ডকুমেন্ট ঠিক আছে কিনা। এটা দেখার জন্য আগের দিন আপনাদের কোম্পানির ডকুমেন্টগুলো এক জায়গা সুন্দর করে গোছগাছ করে রেখে দেবেন। অডিটর আসার আগে অডিটর যে কনফারেন্স রুমে বসবে সেখানে আপনারা আপনাদের ডকুমেন্টগুলো সুন্দর করে রাখবেন। এখন আমরা কি কি ডকুমেন্ট রাখবো? সেই ডকুমেন্টের মধ্যে আমাদের আছে ট্রান্সফার অয়েল টেস্ট। ট্রান্সফার অয়েল টেস্ট রিপোর্টটা এটা মেয়াদ থাকে 1 বছর। আপনাকে অবশ্যই ফলো করতে হবে। আমরা অডিটে নিয়ে যাচ্ছি ট্রান্সফার অয়েল টেস্ট রিপোর্ট, এটা ডেট আছে কিনা, এটার প্যারামিটার গুলো ঠিক আছে কিনা। যদি ঠিক থাকে তাহলে আমরা এটা সাবমিট করব। তারপর থাকতে হবে এলপিএস টেস্ট রিপোর্ট এবং এলপিএস ড্রয়িং। তো এলপিএস ড্রয়িংটা আমরা অবশ্যই ওখানে রাখবো। তারপরে আসলো এসএলডি। এসএলডি অবশ্যই আমাদের অ্যাজ বিল্ড অনুযায়ী তৈরি করে আমরা ডকুমেন্ট হিসেবে রাখবো। তারপরে আমাদের আসবে থার্মাল টেস্ট রিপোর্ট। থার্মাল টেস্ট রিপোর্ট অডিটররা বলে কখনো ভ্যালিডিটি 1 বছর, কখনো বলে 2 বছর, এটা নিয়ে বিতর্ক আছে। যাই হোক, তর্ক বিতর্ক যাই থাক, আমরা ভ্যালিডিটি 1 বছর ধরে আমরা এটা কাজ করে এই টেস্ট রিপোর্টগুলো আমরা অবশ্যই রাখবো। তারপরে আসবে থার্মাল টেস্টটা হচ্ছে ভ্যালিডিটি হচ্ছে 4 মাস। তারপরে আসবে আমরা হলো আয়ার টেস্ট। আয়ার টেস্ট ভ্যালিডিটি কেউ বলে 2 বছর, কেউ বলে 1 বছর। 2 বছর 1 বছর আমরা বিতর্ক না করে আমরা 1 বছর ধরেই আমরা এটাকে টেস্ট করে রাখবো। এরপরে হলো আর্ট টেস্ট রিপোর্ট। আর্ট টেস্ট রিপোর্ট হলো 2 প্রকার। এটাকে আমরা বলি একটা সিস্টেম আর্ট টেস্ট রিপোর্ট, আর্টকে বলা হয় হলো এলপিএস টেস্ট আর্ট টেস্ট রিপোর্ট। এলপিএস এর ভ্যালুটা 1 এর উপরে থাকলে, 1 থেকে 10 এর মধ্যে থাকলে কোনো সমস্যা নাই, এটাকে আমরা অ্যাকসেপ্ট করে নিই। আর আর্ট টেস্ট রিপোর্ট যেটা থাকে সিস্টেম আর্ট টেস্ট রিপোর্ট, এটাকে অবশ্যই এটার ভ্যালু 1 এর নিচে থাকতে হবে। তো এই ডকুমেন্ট ছাড়াও আমাদের আরো কিছু ডকুমেন্ট লাগে যেটা কোনো অডিটর চায়, কোনো অডিটর চায় না। এখানে কোনগুলো চায় সেগুলো আমরা অবশ্যই রাখবো, চাওয়ার মাত্র যেন তাদেরকে দিতে পারি। যদি আমরা বলি রিপোর্টটা রিপোর্টটা নাই, তারপর আমরা নিচে গেলাম বা বাইরে গেলাম, আবার রিপোর্ট নিয়ে আসলাম, তখন তারা সন্দেহ করে যে রিপোর্টটা নাই, মনে হয় রিপোর্টটা তৈরি করে গেছে। এই জন্য বি কেয়ারফুল। রিপোর্টটা আমরা অডিটরের আসার আগে আমাদের টেবিলের মধ্যে অবশ্যই রাখবো। এই রিপোর্টগুলোর মধ্যে থাকে যেগুলো চায় কখনো কখনো চায় না, সেটা হলো মেইনটেনেন্স রিপোর্ট, প্রিভেন্টিভ মেইনটেনেন্স রিপোর্ট, লাক্স মেজারিং রিপোর্ট, তারপরে জেনারেটর শিডিউল মেইনটেনেন্স রিপোর্ট। আরেকটা ড্রয়িং চাই ইএলডি রিপোর্টটাও আমরা রাখবো, ড্রয়িংটা আমরা রাখবো। তারপরে রাখবো লক আউট ট্যাগ আউট, এটা অবশ্যই দেখে, এটা আমরা রাখবো।
তারপরে আমরা প্রিভেন্টিভ মেনটেন্স তো বলছি, এটা রাখবো। আর একটা জিনিস আমরা যেটা হলো, আমরা ফিল্ডে যাব, ফিল্ড ওয়ার্ক। আমরা অফিস ওয়ার্কটা করলাম, অফিসের মধ্যে এইগুলোকে অবশ্যই আপনারা এই করবেন। এখন যদি আপনারা ডকুমেন্ট ঠিক মতো দেখাতে পারেন, রিপোর্টগুলো ঠিক মতো দেখাতে পারেন, ডকুমেন্ট আর রিপোর্টের ডেটগুলো ঠিক মতো থাকে, প্যারামিটারগুলো ঠিক থাকে, তাহলে তারা মোটামুটি আপনাদের উপরে সন্তুষ্ট থাকবে। এবার আপনি ফিল্ডে যাবেন, ফিল্ডে গেলে ফিল্ড ওয়ার্ককেও আমরা দুটো ভাগে ভাগ করে নেবো, এটাকে অবশ্যই দুই ভাগে ভাগ করে নেবো। দুই ভাগের মধ্যে কি আছে হয়তো আপনারা চিন্তা করছেন কি পয়েন্ট নাই, আপনারা দেখবেন যে অডিটর যাবে, ডিবি বোর্ডের কাছে যাক, এমডিবির কাছে যাক, এসডিবির কাছে যাক, যেখানেই যাক, সেখানে যাওয়ার পরে ওই প্লেসে দেখতে হবে যে ডিবি বোর্ডের আশেপাশে পরিবেশটা অবশ্যই ভালো থাকতে হবে। আমি ডিবি বোর্ডের আশেপাশে বলতে বোঝাচ্ছি, ডিবি বোর্ড খোলার আগে, ডিবি বোর্ড ওপেন করার আগে আমি যেখানে দাঁড়াবো আমাকে দেখতে হবে পায়ের নিচে রাবার প্যাডটা আছে কিনা, আমাকে দেখতে হবে যে আশেপাশে ভাঙা প্লাগ আছে কিনা, ভাঙা সকেট আছে কিনা, লুজ ওয়্যার আছে কিনা। আমি ডিবি বোর্ডের কাছে যাবো, তার সামনে দেখাচ্ছে কোনো ম্যাটেরিয়াল আছে কিনা, কোনো বস্তু আছে কিনা, কোনো চেয়ার রাখছে কিনা, টেবিল রাখছে কিনা, অথবা কোনো পাইপ আছে কিনা, মানে কোন রকম প্রতিবন্ধক ওখানে থাকা যাবে না। তারপরে আপনি যে যাচ্ছেন, ওখানে যাওয়ার পরে গেলেন, ডিবি বোর্ডটা খুলবেন, খুলতে গিয়ে দেখা যাচ্ছে আপনার ডোর কি নাই, চাবি নাই। এখন এই চাবি কই, চাবির জন্য সে তো রইতেছে। এগুলো কিন্তু আমরা ডিবি বোর্ড খোলার আগেই কিন্তু আমাদের এই প্রিপারেশন গুলো রাখতে হবে। এখন তাহলে আপনার কাছে অবশ্যই চাবি রাখতে হবে। চাবি রাখলেন, তারপর দেখা যাচ্ছে যে কাজ করতেছে, তার হ্যান্ড গ্লাভস নাই। তো আমি ডিবি বোর্ডে গেলাম না, ডিবি বোর্ডে সে চেক করলো না, না করার আগে আমার হ্যান্ড গ্লাভস নাই, সো আমি একটা ফান্ডিং খেয়ে যাবো। এই জন্য আমি বলবো এখানে আপনারা অবশ্যই হ্যান্ড গ্লাভস করবেন, যে টুলসটা ইউজ করবেন। এখন আপনার টেকনিশিয়ান যদি না জানে বা আপনি যদি কেয়ারফুল না হন, তারপর দেখবেন হ্যান্ড গ্লাভস পায় নাই। হ্যান্ড গ্লাভস না পারলে এখানেও আপনি একটা ফান্ডিং খাবেন। আপনি দেখা যাচ্ছে যে টুলস নিয়ে গেছেন, টুলসটা ইনসুলেশন না, তো ইনসুলেশন টুলস যদি না থাকে সেক্ষেত্রে আপনার কি হবে, আপনার এখানে একটা ফান্ডিং দেবে। আপনার যে টেকনিশিয়ান কাজ করতে গেছে সে দেখা যাচ্ছে যে শু পরে নাই, তো এখানে একটা আপনি ফান্ডিং পাবেন। তো আপনি এইগুলো অবশ্যই ফিল্ড ওয়ার্ককে দুইটা ভাগে ভাগ করে নেবেন অবশ্যই। এখন দেখা যাচ্ছে আপনি যে টেকনিশিয়ান আছে, এই টেকনিশিয়ানকে অবশ্যই স্মার্ট হতে হবে। তাকে বলতেছে একটা, সে করতেছে আর একটা, সে বুঝতে পারতেছে না। তাকে বলতেছে আপনি যে ভাই ঠিক আছে আপনি এসএলডি নিয়ে আসেন, সে ছোট মতো খেয়ে যাচ্ছে, সে স্মার্ট না, সে চালাক না, বা সে অ্যাক্টিভ না। তখন সে কি করবে, করবে না, মানে একটা ভাব দেখলে তখন ওইটার মানে সন্দেহ যোগে। আর ভাই আপনারা জানেন যে জীবনে সবচেয়ে বড় খারাপ দিক হলো সন্দেহ। আমার একটা পজিটিভ চিন্তা ভাবনা আছে যে না, আপনাকে আপনার সাথে ভালো একটা অডিট করবো, ভালো একটা সংগ্রহ করবো, কিন্তু আমি যখন আপনাকে সন্দেহ করবো যে আপনার মধ্যে কি আছে, আপনার বোঝা যাচ্ছে যে আপনারা কাজ করেন নাই, আমাকে বোঝানোর চেষ্টা করতেছে এটা আছে, এটা নাই, এটা আছে, এটা নাই, মানে একটু অলসতা দেখাচ্ছে, কাজ করতেছেন না, করবেন না, এরকম যদি হয় তাহলে তাদের মনে একটা সন্দেহ ঢুকে যাবে। তো তাদের মনে যেন কোনো রকম সন্দেহ না ঢোকে, এই জন্য অবশ্যই আপনার স্মার্ট ইলেকট্রিশিয়ান নিয়ে কাজ করবেন। আপনি জেনারেটর রুমে ঢুকতেছেন, এটা কিন্তু আমি বলতে ফিল্ড ওয়ার্কের মধ্যে প্রথম ধাপ, যেটা এখনো কাজ শুরু হয় নাই। এটা হচ্ছে আপনাকে কি করতে হবে, আপনাকে এগুলো প্রস্তুতি রাখতে হবে। আমি বারবার বলতেছি এটা হচ্ছে আপনি ইয়ার প্লাগ ইউজ করেন, আপনি জেনারেটর রুমে ঢুকছেন, ইয়ার প্লাগ ইউজ করেন নাই, সো ওখানে অতিরিক্ত সাউন্ড, এটা দেখে সে আপনাকে এটা একটা ফান্ডিং দিতে পারে। আপনি গেছেন ডিবোর্ড করে নাই, কিন্তু ডিবোর্ডের সামনে চেক লিস্ট আছে, চেক লিস্ট আপডেট নাই, তাহলে আপনাকে কি করতে হবে, অবশ্যই চেক লিস্টটা আপডেট রাখতে হবে। এইরকম অনেক কিছু আছে। আপনি দেখবেন যে আপনার ডিবোর্ডের সামনে এসএলডি লাগানো নাই, এগুলো কিন্তু আসলে কিন্তু ডিবোর্ড খোলার আগে কাজ, উনি কিন্তু এখনো কিন্তু ফিল্ড ওয়ার্ক শুরু করে নাই, কিন্তু ফিল্ড ওয়ার্ক শুরু করার আগেই আপনাকে এগুলো অবশ্যই খেয়াল করতে হবে। আপনি যে রুমে গেছেন সেই রুমে হাউসকিপিংটা ঠিক নাই, ময়লা, চেয়ার এখানে এলেবেল আছে, আপনার খাতাগুলো, রিপোর্ট খাতাগুলো আছে, বিভিন্ন ডকুমেন্ট আছে, এগুলো এলেবেল আছে। হয়তো আপনি রাখছেন, উনি যেখানে একটা ডিবোর্ড আছে তার পাশে একটা কেমিক্যাল ড্রাম রাখছেন, আপনি একটা রুবেলের ড্রাম রাখছেন। এরা কি করবে, সেখানে যাওয়ার পর প্রথমে যখন দেখবে একটা যে এখানে কোনো কেয়ারফুলি না, এরা কোনো রকম সিনসিয়ার ভাবে কাজ করে না, তখন আমরা কিন্তু এটাকে দেখবে। সো আপনারা ফিল্ড ওয়ার্কে যেখানে যাবেন সেখানে এই জিনিসটাকে অবশ্যই ভালোভাবে দেখবেন। আরেকটা হচ্ছে কি বলে, এটা হচ্ছে হাউসকিপিং, যেখানে রিপোর্ট আছে হাউসকিপিংটা ওভারঅল ঠিক রাখবেন।
তারপরে এবার আসে ফিল্ড ওয়ার্কের দ্বিতীয় ধাপ। ফিল্ড ওয়ার্কের দ্বিতীয় ধাপের মধ্যে আছে সে ডিবি বোর্ডটা খুলবে। ডিবি বোর্ডটা খোলার পরে সে দেখবে যে এখানে ডোর আর্থিং লাগানো আছে কিনা, যে ডোর আর্থিং লাগানো আছে সেটা অ্যাজ পার অ্যাকর্ডের রুলস অনুযায়ী আছে কিনা, অ্যাজ পার অ্যাকর্ড মানে বিএনপিসি অনুযায়ী আছে কিনা, এখানে আপনার হিপস্টিক পড়ানো আছে কিনা, এখানে আপনার লাস্ট ঠিক মতো পড়ানো আছে কিনা, এখানে আপনার নাম্বারিং করা আছে কিনা, এখানে কালার মার্কিং করা আছে কিনা, এখানে যে আপনি বেকার ইউজ করছেন, কেবল ইউজ করছেন, এটা অ্যাকর্ডিংলি বিএনবিসি অনুযায়ী হতে হবে। আপনার হচ্ছে কেবলের চাইতে সার্কিট ব্রেকারের কারেন্ট রেটিং মানে অবশ্যই কম হতে হবে। আপনি ওখানে ওভারলোড ইউজ করছেন কিনা, ওখানে একটা পয়েন্টের মধ্যে আপনার দুইটা কেবল টুইস্টিং করছেন কিনা, দুইটা কেবল একজন লাগিয়ে দিচ্ছেন কিনা, এগুলো চেক করতে হবে। তার ডোজ আছে কিনা, আপনি সার্কিট ব্রেকারের ফেজ সেপারেটর ইউজ করছেন কিনা, দুইটা বাজুর কাছাকাছি আসছে কিনা, আপনার এখানে লুজ ওয়েল আছে কিনা, তারপরে আপনি হচ্ছে কেবল গ্যালারি ইউজ করছেন কিনা, এখানে ভার্মিন ক্রুজ করা আছে কিনা, এখানে ডিবি বোর্ডে ভার্মিন ক্রুজ বলতে যেখানে কেবল ঢুকছে এবং বাইরে হয়েছে এই জায়গাটাকে অবশ্যই ভার্মিন ক্রুজ করতে হবে। আপনার এখানে দেখবেন যে ইন্ডিকেটর ইউজ করছেন কিনা, ইন্ডিকেটর আগে আপনি সিঙ্গেল ফেজ সার্কিট ব্রেকার ইউজ করছেন কিনা, এই জিনিসগুলো দেখে এগুলো ভাই বললে আর কি বললে আমরা যদি বলি অন্তত 20-25টা পয়েন্ট আছে, এতগুলো পয়েন্ট তো আর একসাথে বলা যায় না, এটা আপনাদেরকে অবশ্যই লিস্ট করে নিতে হবে। তারপরে আপনি দেখেন যে যখন ওরা এখন আসলো অডিট আসলো তখন তারা যখন অ্যাম্পিয়ার মাপে এসএলডি অনুযায়ী তখন প্রত্যেকটা ফেজ ওয়াইজ কারেন্ট সমান আছে কিনা। একটা দেখা যাচ্ছে আমি অ্যাম্পিয়ার মাপলাম আছে 20 অ্যাম্পিয়ার, আর একটা 25 অ্যাম্পিয়ার আছে, আর এক ফেজ আছে 15 অ্যাম্পিয়ার, এটা হবে না। এটা আপনাকে প্রত্যেকটাই কাছাকাছি হতে হবে, 19, 20, 21 বা 20, 22, 20, 18 এটা হলে মেনে নেওয়া যায়। তারপরে এবার আসেন আপনার হচ্ছে নিউট্রাল কারেন্ট সবসময় জিরোর কাছাকাছি আসতে হবে। আর বি কেয়ারফুল আপনার এসএলডি করার সময় নাম্বারিংটা করবেন, সেখানে 1, 2, 3 ফেজ ওয়াইজ করার পরে তারপর নিউট্রালটা যেন 1, 2, 3 তারপর নিউট্রালটা 4 যাবে, তারপর 5, 6, 7 ফেজ, তারপর 8 যাবে নিউট্রাল। এই নিয়মগুলো অবশ্যই মানতে হবে এখন। তারপরে তাদেরকে দেখাইলেন তারা আপনার কোনো সার্টিফিকেট ইন্ডিকেট ঠিক করে নাই, সিলেকশন করে নাই, আপনাকে বললো যে ভাই এই লাইনের লাইটগুলো অফ করে, আপনি একটা বেকার অফ করে দিলেন, ওখানে অফ হলো না, হারায় যাওয়া হয়ে গেল। এই মার্কিং গুলো অবশ্যই ঠিক রাখতে হবে। তো যাই হোক আমরা এগুলো ইস্যু অনেক আছে, প্রায় 30-32টা আছে, যাদের জানা দরকার তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আপনাদেরকে আমরা হয়তো হোয়াটসঅ্যাপে দিয়ে দিলাম বা মেলে দিয়ে দিলাম, এটা আছে। এখন আরেকটা জিনিস বলি, অ্যাকর্ড বলেন আরএসসি বলেন যাই বলেন তারা কিন্তু 100% চায়। আসলে আমরা একমাত্র সায়েন্সে 100% প্রমাণ করতে পারি, কিন্তু ইতিহাস ভূগোল এটাতে করা সম্ভব না 100%। এখন দেখেন আমরা যেটা অডিটের সবচেয়ে খারাপ দিকটা ফেস করি সেটা হলো এখানে পার্শিয়াল মার্কিং নাই। কেমন নাই, কেন নাই আমি বলি। আপনার দেখেন 100টা ডিবি বোর্ড আছে, তারা চেক করার পর দেখলে 100টা ডিবি বোর্ডের মধ্যে ডাস্ট আছে, তারা লিখে দিবে যে 100টা ডিবি বোর্ডের মধ্যে আমি একটা ডাস্ট পাইছি। কিন্তু না, তারা বলে কি ডাস্ট ইন অ্যাভেলেবল ডিবি বোর্ড, মানে এমন একটা ভাব দেখায় যে সব ডিবি বোর্ডে ডাস্ট। তখন মালিক পক্ষ ম্যানেজমেন্ট পক্ষ এটাকে খারাপ ভাবে। তো আমরা যেটা বলতেছিলাম ওরা জিনিসটাকে দেখে এখানে দুইটা ভাগে ভাগ করে দেখা উচিত। দুইটা ভাগে কি, দুইটা ভাগে আপনি একটা সায়েন্সের নিয়মে দেখাবেন আর একটা হচ্ছে আর্টসের নিয়মে দেখাবেন। আমি লাস্টে আমি অডিটরকে বলছিলাম যে ভাই এখানে কিন্তু আপনি কোনো সাবজেক্টে 100 পান নাই, আপনি হয়তো ম্যাথে 100 পাইছেন, ফিজিক্সে পাইছেন, কেমিস্ট্রিতে পাইছেন, কিন্তু বাংলাতে পান নাই, আপনি ভূগোলে পান নাই, ইতিহাসে পান নাই। তো আপনাকে চিন্তা করতে হবে। আমি একটা লাইট জ্বালাবো, আমি লাইট জ্বালাইছি, আমি একটা বেকার ইউজ করছি, বেকার থেকে অ্যাসপারেটরে কেবল ইউজ করছি, তারপরে আমি এমপি সকেটে নিয়ে আসছি, আবার সুইচিং করে এটা আমি লাইটে নিয়ে গেছি, লাইট থেকে আবার নিউট্রাল হয়ে আমার নিউট্রাল চলে গেছে, তার সুইচ দিলাম, ফ্যানটা চলতেছে। এটা একটা সায়েন্স। তো এটা আমি 100% করতে পারবো, এটা আমার সায়েন্স।
এখন যদি সে বলে ভাই আপনি কেবলটা নিচে এই দিক দিয়ে না নিয়ে ওদিক দিয়ে নিতেন, এদিকে ঘুরে ওদিক দিয়ে নিতেন, কেবলটা একটু ঝুলতেছে কেন ভাই, ফ্যানে ময়লা কেন, লাইটে ময়লা কেন ভাই, কেবলটা তো নিচেন ঠিক আছে, এটা কনসেল ওয়ারিং করতেন ভাই, এটা কনসেল করছেন কেন, এটাকে সারফেস ওয়ারিং করতে। এটা হচ্ছে ইতিহাস। তো এটা ইতিহাস বা ভূগোল যাই বা আর্টসের সাবজেক্ট, এটা 100% সম্ভব না। এই জন্য অডিটরকে আপনাদেরকে বোঝাতে হবে ভাই আমার সাইজ যেটা সেটা ঠিক আছে কিনা, আমার বেকার ঠিক আছে কিনা, অ্যাজ পার লোড অনুযায়ী আমার কেবল ঠিক আছে নাকি, অ্যাজ পার লোড অনুযায়ী আমার যে সুইচ ইউজ করছি অ্যাজ পার লোড অনুযায়ী ঠিক আছে কিনা, তারপরে আমি যে লোডটা ইউজ করছি সেটা ঠিক আছে কিনা, আমি নিটল ইউজ করছি কিনা, আর্থিং ইউজ করছি না, এটা সাইজ এটা ঠিক আছে কিনা। আর যেটা ডেকোরেশন, এটা যদি সে ভুল ধরে এটা আসলে তো 100% সম্ভব না, কারণ আমার রুচি একরকম, আমার চাহিদা একরকম, তার রুচি একরকম, তার চাহিদা একরকম। ও এখন কি চাইতেছে, ও কি চাইতেছে কনসিল ওয়ারিং না সারফেস ওয়ারিং? সে কি চাইতেছে যে আমি এখান থেকে সুন্দর করে তারটা সোজা নিলাম, উনি বলতেছেন না ভাই সোজা নিচ্ছেন কোন ওপেন নিচ্ছেন, দেখতে পুরো ওদিক দিয়ে নিলে ওই ওদিকে ঘুরে নিলে ওদিকে আড়ালে থাকতো, তো এইটা হচ্ছে ও দিলে ভালো হইতো। তো এটা তো ডেকোরেশন, আপনি ডেকোরেশন আর সাইন্স এটাকে একখানে করতে দিবেন না আপনারা, এটাকে অবশ্যই সেপারেশন করার চেষ্টা করবেন। অবশ্যই আপনি বলবেন যে আমি যে এগুলো সায়েন্সের নিয়ম অনুযায়ী ইউজ করছি ফর্মুলা, আবার বলতেছি আমার সার্কিট ব্রেকার ঠিক আছে কিনা, আমার ক্যাবেল ঠিক আছে কিনা, আমি আর্থিং করছি কিনা, আমি নিউট্রাল করছি কিনা, আমি যে লোড দিচ্ছি লোড অনুযায়ী এগুলো আছে কিনা, কিন্তু তারা ডেকোরেশন কেন ধরবে? ডেকোরেশন তো 100% করা সম্ভব না। তো যাই হোক, অনেক কিছু বললাম, তো আপনাদেরকে ধন্যবাদ জানা শেষ করছি। আশা করি আপনারা ভিডিওটা দেখার পরে কমেন্টস করবেন, সাবস্ক্রাইব করবেন, আর যদি কোনো রকম উপদেশ থাকে তাহলে আমাকে দিবেন, আমি চেষ্টা করবো এটা সংশোধন করে আরো সুন্দর আরো ভালো কোনো ভিডিও করতে। অবশেষে মহান আল্লাহ তাআলার নাম নিয়ে আমি আমার ভিডিওটা শেষ করছি। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।